হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পদ্মজা, লিখেছেন এলমা বেহরুজ। কণ্ঠে আমি বাঁধন, পর্ব ৮ শুরু করছি। হয় তাহলে আমাদের অস্তিত্বই মুছে যাবে। তোর হাতে এর দায়িত্ব তুলে দিয়েছিলাম, কারণ আমি জানি তুই বাঘের বাচ্চা। তোর মধ্যে আমি দেখি সেই অদম্য সাহস, সেই নির্মম শক্তি। তুই পারবি সব বাধা চূর্ণ করতে। সে মজিদের চোখে তখন ভয়ঙ্কর দ্রুততা। তিনি আমিরের কাঁধে হাত রেখে শেষ কথাগুলো বললেন, মনে রাখবি, এই পৃথিবীতে অর্থের চেয়ে বড় কিছুই নেই। অর্থই শক্তি, অর্থই ক্ষমতা, অর্থ দিয়ে সব কেনা যায়। মানুষের বিবেক, তাদের আত্মা, এমনকি তাদের জীবনও। তাই অর্থের জন্য যা করতে হয় কর। পিছপা হবি না, কারণ অর্থই তোর সবচেয়ে বড় অস্ত্র। আমিরের ভিতরে একটা ঝড় বয়ে গেল পদ্মজার প্রতি। তার মোহ উবে গেল কুয়াশার মতো। মজিদের কথাগুলো তার মনের গভীরে গিয়ে স্পর্শ করেছে। নতুন করে জন্ম নিল সে, একজন নিষ্ঠুর নির্মম ব্যবসায়ী হিসেবে। শূন্য প্রতিধ্বনিতে গেল সে। মজিদকে নিয়ে প্রথম ঘরে পা দিতেই তাদের চোখে পড়ল হৃদয় বিদারক দৃশ্য। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসহায় মেয়েগুলো, যেন জালে আটকে পড়া মাছ। কেউ কেউ এখনো নড়াচড়া করছে। আরবিদ ঘরে ঢুকে গম্ভীর স্বরে জানালো, দুটো মেয়ে মারা গেছে। আমির ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, কোন দুটো? লাঠি দিয়ে দুটি নিথর দেহ দেখিয়ে দিল আরবিদ। আমির নির্দেশ দিল, ওদের আলাদা করে একটা বস্তায় ছুরি আর রামদা নিয়ে এসে চাচাকে খবর দাও। আরবিদ মাথা নেড়ে বেরিয়ে গেল। আরবিদ মাজিদ ঠোঁট কামড়ে একটু থেমে জিজ্ঞেস করলেন, আজ তাহলে ট্রলার লাগবে? লাশ রেখে দিলে দুর্গন্ধ ছড়াবে। মন্টুকে বলে দিবেন বড় নদীতে ফেলতে, মাদানি নদীতে যেন ফেলে না আসে। শফিক জানিয়েছে কয়েকদিন পরপরই একই জায়গা থেকে লাশ পাওয়া যাচ্ছে। থানায় নাকি তদন্ত শুরু হয়েছে। মজিদের চোখে একটুখানি বিরক্তি ঝলক দিল, গলায় ক্ষোভ ঝরে পড়ল। মন্টুকে জুতাপিটা করতে হবে। বারবার বলার পরও একই ভুল করে যাচ্ছে। ২-৪টা ঘা দিলে ঠিক হয়ে যাবে। রাফেদ সাবধানে খাবারের প্লেটটি বিছানার পাশে রাখল। তারপর ধীরে ধীরে পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। মুক্তির স্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পদ্মজার ভিতরে যেন একটা ঝড় জেগে উঠল। রাফেদ কিছু বুঝে ওঠার আগে সে হঠাৎ করে প্রচণ্ড ধাক্কা দিল। অপ্রস্তুত রাফেদ হুমড়ি খেয়ে আছড়ে পড়ল। ২০০ বছর পুরনো পাতালপুরীর দেওয়াল আঘাতের তীব্রতায় তার মাথা ঝিমঝিম করতে লাগলো। চোখের সামনে অসংখ্য তারার ঝলকানি ভেসে উঠল। পদ্মজার মুহূর্তেই সুযোগ কাজে লাগিয়ে বেরিয়ে গেল। তার মনে ছিল একটাই ভরসা, আমিরের নির্দেশ ছাড়া কেউ তাকে আঘাত করবে না। সাহসে ভর করে নির্ভয়ে রাফেদকে ফাঁকি দিয়ে ছুটে গেল। তার লক্ষ্য শূন্য প্রতিধ্বনি। প্রথম ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো। সে শ্বাস ভারী হয়ে উঠেছে। হৃৎপিণ্ড যেন পাঁজর ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছে। ভিতর থেকে ভেসে এলো মজিদ হাওলাদারের কুৎসিত হাসি আর মেয়েদের কাতর গঙ্গানির শব্দ। পদ্মজার শরীরের প্রতিটি লোমকূপ খাড়া হয়ে গেল। সাহস সঞ্চয় করে দরজা ঠেলে উঁকি দিয়ে যা দেখল তা গতকালের চেয়েও ভয়াবহ। মেঝেতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। প্রতিটি মেয়ে বিবস্ত্র অবস্থায় অসহায়ভাবে পড়ে আছে মৃত্যুর অপেক্ষায়। আর মজিদ হাওলাদার পাশবিক আনন্দে লাঠি দিয়ে মেয়েদের নাজুক অঙ্গে আঘাত করছে। কিছুটা দূরে দামি চেয়ারে বসে নিরাসক্তভাবে কাগজপত্র দেখছে আমির। পাশে খলিল হাওলাদার একটা দেহ ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে বস্তায় ভরছেন, যাতে কেউ শনাক্ত করতে না পারে সামনে রয়েছে ৩টে ভয়ঙ্কর রামদা। বীভৎস দৃশ্যটি দেখে পদ্মজার বমি উগরে আসতে চাইল। শরীরে ছড়িয়ে পড়ল দাবানলের উত্তাপ। সে ঝড়ের বেগে ছুটে গিয়ে খলিলকে জোরে ধাক্কা মারল। বৃদ্ধ শয়তান হুমড়ি খেয়ে পড়ল মেঝেতে। নাক থেকে রক্ত ঝরতে লাগলো গলগল করে। খলিল তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পদ্মজার চুলের মুঠি ধরে আমিরের এক ঝটকায় খলিলকে সরিয়ে দিয়ে পদ্মজাকে জড়িয়ে ধরল। আমিরের স্পর্শে বিদ্যুৎ খেলে গেল পদ্মজার সারা শরীর। এই ঘৃণ্য মানুষটার ছোঁয়া তার কাছে বিষের চেয়েও ভয়ানক। প্রচণ্ড জোরে আমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। মেঝে থেকে একটা রামদা তুলে আমিরের দিকে তাক করলো। সাপের মতো হিসিস করতে করতে বলল, আমি কিন্তু মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। থরথর করে কাঁপছে তার সারা শরীর। চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে মেয়েদের রক্তাক্ত দেহ, ছিন্ন ভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। ভেতরটা তার খা খা করছে, যেন বুকের ভিতরটা শূন্য করে দিয়েছে কেউ। মায়ের মুখে শোনা
পাক সেনাদের বর্বরতার গল্প চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। খলিল হাতে ছুরি তুলে পদ্মজাকে লক্ষ্য করে আমির গর্জন করে উঠল, শুয়োরের বাচ্চা, হাত নামা! আমিরের চোখে মুখে এমন পাশবিক হিংস্রতা যে পদ্মজার গা শিরশির করে উঠল। সাহস সঞ্চয় করে আবারও রামদা তুলে ধরল সে। গলায় কাঁপুনি সত্ত্বেও দৃঢ়তা আনার চেষ্টা করলো সবাইকে। ছেড়ে দিন, নইলে আমি আমি আপনাকে শেষ করে দিব। তার সারা শরীর ঘামে একাকার, ছড়িয়ে যাচ্ছে কথাগুলো, চোখ দুটো ছটফট করছে, গোলাচ্ছে মাথার ভিতরটা, পেট থেকে ঠেলে উঠছে বমি। হঠাৎ পিছনে পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরাতেই আমি সুযোগ বুঝে পদ্মজার হাত থেকে রামদা ছিনিয়ে নিল। রাগে হতাশায় আর্তনাদ বেরিয়ে এলো পদ্মজার মুখ থেকে। আমি পদ্মজাকে নিজের দিকে ঘুরিয়ে গর্জে উঠল, এবার সীমা ছাড়াচ্ছ? থামো পদ্মজা! থেমে থাকার মেয়ে নয়। প্রাণপণে লড়াই করে আমিরের হাত পা খামচে রক্তাক্ত করে তুলল। ছটপট করতে করতে শাড়ি খসে পড়ে দেহের অনেকটাই অনাবৃত হয়ে গেল। আমি জানি তার বাপ চাচা কি ধরনের মানুষ, কতটা নীচ বিকৃত তাদের মানসিকতা। তাই দ্রুত শাড়ি দিয়ে দেহ ঢেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরল পদ্মজাকে। এত ধকল সহ্য করতে না পেরে পদ্মজা হঠাৎ বমি করে ফেলল। সেই বমি ছিটকে পড়ল আমিরের চোখ মুখে, বিরক্তিতে মুখ কুঁচকে উঠল তার। স্ত্রীকে কোলে নিয়ে অন্ধকারে চোখের দিকে পা বাড়ালো সে। দুর্বল শরীর নিয়ে পদ্মজার চোখে জ্বলছে অদম্য সাহস, কিন্তু আমিরের পুরুষের দাপটে শেষমেশ হার মানল। বুক ফেটে কান্না বেরিয়ে এলো বাঁধভাঙা বন্যার মতো। পদজাকে মেঝেতে নামিয়ে পিছিয়ে গেল আমির। এ কি শুরু হলো তার? রাজত্বে এমন বিপর্যয় কখনো আসেনি। পদ্মজা বারবার কাজে বাগড়া দিচ্ছে, অন্দরমহলে পাঠানোর উপায় নেই। রিদওয়ানকে আঘাত করার পর তার উপর তাকে তাকে নিয়ন্ত্রণ করতে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমির যতদিন এখানে আছে পদ্মজাকে বন্দি করে রাখবে, কোনোভাবেই বাঁধন খুলবে না। সামনে পা বাড়াতে পদ্মজা চিৎকার করে উঠল, দূর হয়ে যান! আমার গা ঘিনঘিন করছে। প্রচণ্ড ঘৃণায় আমিরের পায়ের কাছে থুতু ফেলল পদ্মজা। আমির তৎক্ষণাৎ পদ্মজার হাতে দুটো পিছমোড়া করে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। তারপর বিছানায় ছুঁড়ে ফেলে পা বাঁধতে বাঁধতে বলল, বড় ভুল করলে এখানে এসে, না গলালে শান্তিতে থাকতে। পদ্মজা তখনও রাগে ফুঁসতে ফুঁসতে হাত পা বাঁধা হলেও মুখ তো খোলা। মুখে থুতু দিয়ে বুঝিয়ে দিল আমিরকে সে কতটা ঘৃণা করে। আমিরের মুখে থুতু পড়তেই তার মাথায় রক্ত চড়ে গেল। পদ্মজা! আমার নাম মুখে আনবেন না, পিশাচ কোথাকার! গর্জে উঠল পদ্মজা। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলব। আমি হুঙ্কার দিল সুরে জবাব দিল পদ্মজা। দুজনের চোখেই আগুন জ্বলছে, যে যেন দুই প্রতিদ্বন্দ্বী যোদ্ধা মুখোমুখি দাঁড়িয়ে আছে। একজন শারীরিক শক্তিতে বলিয়ান, অন্যজন মানসিক দৃঢ়তা অটল। মজিদ আরামকেদারায় গা এলিয়ে বসিয়া আছেন পদ্মজার চিন্তায়। তার মনে আতঙ্কের ঢেউ খেলছে। কল্পনায় তিনি পদ্মজাকে বারবার নিষ্ঠুরভাবে হত্যা করেছেন, যদিও তা বাস্তবে সম্ভব নয়। অত্যন্ত ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ করেছেন, যদিও তা বাস্তবে সম্ভব নয়। অন্তত ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ আমিরের মন জুড়ে পদ্মজার মোহিনী রূপ বিরাজ করছে। তিনি খলিলকে গম্ভীর স্বরে বললেন, আমিরকে পদ্মজার কবল থেকে নিয়ে আয়। ওই বেহায়া ডাইনি নিজের সৌন্দর্য দিয়ে আমার মূল্যবান সম্পদকে বশীভূত করে রেখেছে। খলিলের কানে মজিদের কথা ঢোকেনি। ক্রোধে ফুঁসছেন তিনি। আমি সর্বদা তার এবং রিদওয়ানের সঙ্গে পশুর মতো আচরণ করে। বাপ বেটা মিলে বহুবার আমিরকে খতম করার ষড়যন্ত্র এঁটেছে, কিন্তু আমির তীক্ষ্ণ দৃষ্টি